মনটাও তুমি বানিয়েছো খোদা, আর নসিবও তুমিই বানিয়েছো খোদা। তাহলে কেন সে আমার মনে রয়েছে যে আমার নসিবে নেই? তুমি যে কাউকে তোমার জীবনসঙ্গী করতে পারো, কিন্তু আমার মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমাকে মনে রাখো বা নাই রাখো, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে মনে রাখব। যদি বেঁচে থাকার জন্য আরও কয়েকবার জীবন পাই, শুধু তোমাকেই ভালোবাসবো, অন্য কাউকেই নয়। সুইসাইড করার মতো সাহস আমার নেই। শুধু দোয়া করো যেন কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার সাথে। হঠাৎ এক লাফে উঠে বসি শোয়া থেকে। এতটা সময় স্বপ্ন দেখছিলাম, বুঝতে পারলাম। আর নিজের সেই 3 বছর আগের কালো অতীতের স্বপ্ন। হঠাৎ মিষ্টি একটা কণ্ঠে কোরআন তেলাওয়াত কানে ভেসে আসে। বেড থেকে নেমে পাশের রুমে এসে দেখি মায়া জায়নামাজে বসে কোরআন তেলাওয়াত করছে। দরজার সাথে হেলান দিয়ে এক মনে মায়ার মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে থাকি। বেশ কিছু সময় কোরআন তেলাওয়াত করার পর মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে। কোরআন বন্ধ করে দরজার দিকে তাকিয়ে দেখি আবির আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে তার দিকে তাকাতে দেখে সে বলে, তুমি রোজই কোরআন তেলাওয়াত করো? চেষ্টা করি সবসময় পড়ার জন্য, মাঝে মাঝে পারি না। আপনি জানেন আমার আব্বু রোজ কোরআন তেলাওয়াত করে, আব্বুকে দেখে আমি শিখেছি। এই জন্যই বলে নিজের সন্তানকে ভালো বানানোর জন্য নিজেকে আগে ভালো হতে হয়, কেননা সন্তান নিজের আব্বু আম্মুর থেকেই শিখে। তোমার কথা হয়তো ঠিক, তবে এমনও আছে একই পরিবারের দুটি সন্তান, একজন ভালো হয়েছে আর একজন খারাপ হয়েছে। এটাকে তুমি কি বলবে? জানি না। আচ্ছা, আপনি এত সকালে উঠে গেছেন যে আজকে? এমনি ঘুম ভেঙে গেল। আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। আমি কি এমনটা বলেছি নাকি? আপনি এত সকালে তো ওঠেননি কখনো, তাই জিজ্ঞেস করলাম। ইচ্ছে হয়েছে তাই উঠেছি, এটা নিয়ে এত কথা বলার কি আছে? আপন মানুষকে সময় দিতে শিখেন আবির, কারণ তাজমহল কিন্তু সারা দুনিয়ার মানুষ দেখেছে, কিন্তু মমতাজ দেখেনি। আমার কথা শুনে আবির চুপ হয়ে যায়, কিছু না বলে কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে চলে যায়। আমি মায়া, আব্বু আম্মুর একমাত্র মেয়ে। আজ থেকে ঠিক 1 বছর আগে পারিবারিকভাবে আবিরের সাথে আমার বিয়ে হয়। আমরা স্বামী স্ত্রী শুধু সমাজের সবার কাছে। আজ আবির আমাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেয়নি, কারণটা কি আমি জানি না। তবে বাসর রাতে আবির আমাকে বলেছিল, তোমাকে একটা কথা বলি, এই বিয়েতে আমার কোনো মত নেই। শুধুমাত্র আব্বু আম্মুর চাপে পড়েই কিন্তু তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। তুমি চাইলে চলে যেতে পারবে এখান থেকে, আমি তোমাকে কখনো আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। কিন্তু আমার অপরাধটা কি সেটা তো বলবেন। আমাকে কি আপনার পছন্দ হয়নি? তোমার কোনো প্রশ্নের উত্তরও আমার কাছে নেই, আর তোমার কোনো অপরাধও নেই। শুধু এতটুকু জেনে রাখো, আমি তোমাকে কখনোই আমার স্ত্রী হিসেবে মেনে নিব না। আর হ্যাঁ, তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলেও আমি এটাই বলতাম। এরপর আর কোনো কথা হয়নি সেই রাতে। 1 বছরে প্রয়োজন ছাড়া আবির আমার সাথে কথা বলেনি। ভেবেছিলাম হয়তো ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আজও কোনো কিচ্ছু ঠিক হয়নি। একবার ভেবেছিলাম চলে যাব আব্বু আম্মুর কাছে, তাদের কাছে গিয়ে সবকিছু খুলে বলবো। পরে ভাবলাম আব্বু আম্মু এতে করে কষ্ট পাবে, তাই নিজের ভাগ্যকে মেনে নিয়ে এখানেই থেকে গেলাম। বসে থেকে উঠে দাঁড়াই, কোরআন শরীফটা টেবিলের উপর রাখি, এরপর জায়নামাজ ভাঁজ করে ড্রয়ারে রেখে দেই। এরপর নিচে এসে সবার জন্য নাস্তা বানাতে শুরু করি। প্রায় সকাল 9টা এখন। ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি আব্বু আম্মু টেবিলে বসে আছে। মায়া টেবিলে নাস্তা রেডি করছে। নিচে এসে একটা চেয়ার টেনে বসে পড়ি। অফিসের কাজের চাপ খুব বেশি নাকি তোর? আপাতত তেমন কোনো চাপ নেই। কেন, কোথাও যেতে হবে? 1 বছর হয়ে গেছে তোদের বিয়ে হয়েছে, মেয়েটাকে নিয়ে কোথাও ঘুরতে গেলেও তো পারিস, সব সময় তো বাসায় বসে থাকে। আম্মুর কথা শুনে আমি আবিরের দিকে তাকাই। আবির কি বলবে সেটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আবির একবার আমার দিকে তাকিয়ে আম্মুকে উদ্দেশ্য করে বলে, তুমিও তো ওকে নিয়ে কোথাও যেতে পারো। আমি এখানে ওখানে ঘুরতে যাওয়ার কথা বলছি না, আমি বলছিলাম কয়েকদিনের জন্য কোথাও থেকে ঘুরে আই তোরা দুজন। তুমি খুব ভালো করেই জানো আম্মু, আমার কোথাও যেতে ভালো লাগে না। কেন, কোথাও যেতে ভালো লাগবে না তোর? হ্যাঁ,
আজকে তোর অফিসে যেতে হবে না, তুই মায়াকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি থেকে ঘুরে আয় কয়দিন। থাক না মা, উনি যখন যেতে চাইছে না, শুধু শুধু ওনাকে জোর করে কি লাভ? এখানে জ্বর করার কি আছে রে মা? তুই নাস্তা করে গিয়ে একটা ব্যাগে দুজনের জামা কাপড় গুছিয়ে নে। আমি আবিরের দিকে তাকিয়ে আছি। ভেবেছিলাম উনি হয়তো রেগে মেগে উঠে চলে যাবে, কিন্তু উনি কোনো রকম রিয়েক্ট না করে চুপচাপ খেতে। বুঝতে পারলাম ওনার মত আছে। মনে মনে কিছুটা খুশি হলাম। 1 বছর আমি কখনো ওনার সাথে বাইরে ঘুরতে যাইনি বললে ভুলই হবে। উনি কখনো আমাকে কোথাও নিয়ে যায়নি। কত স্বপ্ন দেখেছিলাম বিয়ের আগে, বিয়ের পর স্বামীর সাথে ঘুরতে যাব, কিন্তু আমার সেই স্বপ্ন কখনো পূরণ হয়নি। সবাই একসাথে নাস্তা করে নেই। এরপর আমি সব কিছু গুছিয়ে উপরে নিজের রুমে চলে আসি। একটা ব্যাগে দুজনের জামা কাপড় গোছাতে থাকি। তখনই আবির রুমে আসে। বেশি কাপড় চোপড় নেবার প্রয়োজন নেই, আর 4-5 দিন থাকবো তো, সে অনুযায়ী অল্প কিছু জামা কাপড় নিয়ে নাও। আমি মাথা নাড়ি। এরপর একটা ব্যাগে দুজনের জামা কাপড় নিয়ে নেই। আচ্ছা, আমাদের গ্রামের বাড়িটা কোথায়? আম্মুর সাথে সবসময় গল্প গুজব করো। আম্মু কখনো বলেনি তোমাকে আমাদের গ্রামের বাড়ি কোথায়? এইসব নিয়ে কখনো কথা হয়নি তো, তাই আমিও জিজ্ঞেস করিনি, আর মাও বলেনি। আমাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে, আর গ্রামের নাম দিঘির পাড়া। এখান থেকে যেতে কতটা সময় লাগতে পারে? প্রায় 3 ঘন্টার মতো হয়তো। আপনি কি গাড়ি নিয়ে যাবেন? গাড়ি আছে তো, গাড়ি নিয়েই তো যাবো, তাই না? বলছিলাম কি, আসলে আমরা বাসে করে যাই। এই গরমে বাসে করে? ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। কিছু সময় পর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে দুজন গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। 5 বছর পর আজ গ্রামের বাড়িতে যাচ্ছি। আব্বু ঢাকায় ছোটোখাটো একটা ব্যবসা করত, আমি আর আম্মু গ্রামেই থাকতাম। ধীরে ধীরে আব্বুর ব্যবসা বড় হয়, আর তারপর আমাকে আর আম্মুকেও ঢাকায় নিয়ে আসে। মাঝে মাঝে যাওয়া হতো গ্রামে। 4 বছর আগে আপুর অফিসের সকল দায়িত্ব আমাকে বুঝিয়ে দেয়। এরপর আর যাওয়া হয়নি গ্রামের বাড়িতে। দীর্ঘ অনেকটা সময় জার্নি করে পৌঁছে যায় আবিরদের গ্রামের বাড়ি দিঘির পাড়। গ্রামের পরিবেশ দেখে মনটাই ভালো হয়ে গেল। চারপাশে অনেক রকমের গাছগাছালি, তার মাঝখানে ঠিক আবিরদের টিনের তৈরি ঘর। অনেকটা পথ জার্নি করে দুইজনেই অনেক ক্লান্ত, ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। এখন রাত 8টা। পুরনো কিছু বন্ধুদের সাথে রাস্তার পাশে টলে বসে আড্ডা দিচ্ছি। অনেকটা সময় গল্প করার পর হঠাৎ মনে পড়ে যায় মায়া তো বাসায় একা, আর ও একা থাকতে ভয় পায়। তাই বন্ধুদের থেকে বিদায় নিয়ে চলে আসি বাসায়। বাসায় আসতেই মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুঝতেই পারছি যে ও খুব ভয় পেয়েছে, তাই কিছু না বলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকি। আর মায়া কান্না করতে করতে বলে, আমাকে একা রেখে কেন বাইরে গিয়েছিলেন? আর এতটা সময় আমার কতটা ভয় লাগছিল জানেন? আসলে সরি, পুরনো কিছু বন্ধুদের সাথে বসে গল্প করছিলাম তো, আর কখনো এমনটা হবে না, প্লিজ। আমি ওনাকে ছেড়ে চোখের পানি মুছতে থাকি। ভয়ের জন্য ওনাকে এতটা সময় জড়িয়ে ধরেছিলাম, এতক্ষণে বুঝতে পারলাম। লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলি। আবির কিছু না বলে চলে যায় ফ্রেশ হতে। আমি বেডে বসে একটু আগের মুহূর্তের কথা ভাবতে থাকি। কতটাই না নিজেকে নিরাপদ মনে হচ্ছিল আবিরের বুকে। পুরো শরীর কাঁপছে আমার। একটু আগের কথাই ভাবছি, মায়া আমাকে জড়িয়ে ধরাতে আমার কেন এতটা ভালো লাগছিল বুঝতে পারছি না। রাতের খাবার খেয়ে দুজনে একসাথে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করে নিই। কিছু সময় পর আবার উঠে ফ্রেশ হয়ে আসে। এরপর দুজন একসাথে নাস্তা করে ঘুরতে বের হই। অনেক জায়গায় অনেকটা সময় নিয়ে ঘোরাঘুরি করি দুজন। এইভাবেই কেটে যায় 4-5 দিন। জীবনের কিছু বেস্ট মুহূর্ত উপভোগ করলাম দিঘির পাড় এসে। আজ আবার আমরা ঢাকা ফিরবো। সব কিছু গোছানো হয়ে গেছে। আবির এসে বলে, তোমার হয়ে গেছে, আমরা এখনই বের হব। আর কয়েকটা দিন থাকলে হতো না এখানে? আমার কিন্তু খুব ভালোই লাগছিল। আমার অফিস আছে, এমনিতে এখানে এসে অনেক কিছু পেছিয়ে গিয়েছে আমার। আবিরের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। আমার জন্য ভালো সময় কাটলেও আবির যে বিরক্ত হয়েছে সেটা বুঝতে পারিনি।
আমাকে মাথা নিচু করে থাকতে দেখে আবির আবার বলে, মন খারাপ করার মতো কি এমন বললাম আমি? আচ্ছা, যদি আমার কথায় মন খারাপ হয়ে থাকে, সরি। আপনাকে আমি আজও বুঝতে পারলাম না। কখনো কখনো মনে হয় আপনি খুব কঠিন, আবার কখনো কখনো মনে হয় আপনি খুব নীরব, শান্ত। আমি নিজের জীবন থেকে শিখেছি অনেকটা সময় কঠিন হতে হয়। জীবন মানেই বাস্তবতা, পুতুল খেলা নয়। আবার সাগর থেকে শিখেছি অনেকটা সময় নীরব থাকতে হয়। হৃদয় থেকে মন্দ সকল কিছু নির্বাসন দিতে হয়, তবেই জীবনে ভালো থাকা সম্ভব। আমি এত কঠিন কথা বুঝি না। আপনার সাথে কিছু কথা ছিল আমার। বলো, কি বলবে? আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, রাখতেই হবে আপনাকে। রাখার মতো হলে অবশ্যই রাখবো। রাখার মতোই একটা রিকোয়েস্ট। ঠিক আছে, বলো, কি বলবে? আমি আপনার থেকে জোর করে স্ত্রীর অধিকার চাইবো না। আপনি আমাদের প্রথম রাতে যা বলেছেন আমি তাই শুনেছি। আমি ওপরওয়ালার কাছে সব সময় চাইতাম যেন এই জীবনে আমি যাকে পাবো পরকালেও আমি তাকেই যেন পাই। আমি আপনাকে নিয়ে পরপারে একসাথে জান্নাতে থাকতে চাই। আর আপনার কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আর সময় পেলেই কোরআন তেলাওয়াত করুন। স্মোকিং করা ছেড়ে দিন। মায়ার কথা শুনে আমি ভীষণ অবাক হলাম। আমি বিয়ের পর থেকে মায়ের সাথে ঠিক করে কথাই বলিনি, আর ও আমাকে নিয়ে এতটা ভাবে, এত গভীরভাবে একতরফা আমাকে ভালোবাসে। আর আমি মায়াকে শুধু অবহেলাই করেছি। মানুষ চিনতে আমি সত্যিই ভুল করেছি। আমার ভাবনার অবসান ঘটে মায়ের কথা শুনে। কি হলো, চুপ করে আছেন যে? আমার এই রিকোয়েস্টটা রাখবেন না? জানো মায়া, আমি না আসলে একটা মেয়েকে ভালোবাসতাম। সে কোনো কারণ ছাড়াই আমাকে ছেড়ে চলে গিয়েছে। তারপর থেকে মেয়েদের প্রতি বিশ্বাসটা একদম নষ্ট হয়ে গিয়েছে। আর এই জন্যই তোমাকে কখনো স্ত্রীর অধিকারটা দিতে পারিনি। তবে আজ বুঝতে পারলাম আমি কতটা ভুল করেছি। সেও একটা মেয়ে ছিল, আর তুমিও একটা মেয়ে, কিন্তু দুজনার মধ্যে কতটা পার্থক্য। এসেছিল অহংকারের জিদ্দি আর ছোট মনের মেয়ে, আর তুমি কতটা কোমল নরম মনের মেয়ে। তুমি যা বলবে আমি তাই শুনব। এই তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি নামাজ পড়ব, সময় পেলে কোরআন তিলাওয়াত করব, আর স্মোকিং বাদ দিয়ে দিলাম। যাও। কথাটা বলেই আবির ওর পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ছুঁড়ে ফেলে দেয়। ভীষণ খুশি লাগছে নিজের কাছে। হুট করে আবিরকে জড়িয়ে ধরি। মায়া হুট করেই আমাকে জড়িয়ে ধরে। একটু অবাক হয়ে যায়, তবে সত্যি বলতে বুকের ভেতরটা একদম শীতল হয়ে গিয়েছে। মায়া আমাকে জড়িয়ে ধরায়। আবারও কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমিও মায়াকে শক্ত করে আমার বুকে জড়িয়ে ধরি। কিছু সময় পর দুজনকে ছেড়ে দিয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি। মায়া লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। আমি মায়ার থুতনিতে হাত রেখে ওর মাথা উপরের দিকে তুলে বলি, এমন লজ্জাবতী লাজুকলতা হয়ে গেলে কেন? এমনিতেই লজ্জা লাগছে, তার উপর আবিরের কথা শুনে আরো বেশি লজ্জা লাগছে। আবির হুট করে আমার কপালে চুমু এঁকে দেয়। ধীরে ধীরে দুজনের ঠোঁটের দিকে এগোতে থাকি। ঠিক যখনই 4 ঠোঁট একসাথে হয়ে যাবে, আবিরের মোবাইল বেজে ওঠে। দুজন চমকে উঠে দুদিকে সরে যায়। আমি মাথা নিচু করে শাড়ির আঁচল কসলাতে থাকি। আবির কল রিসিভ করে বুঝতে পারি আম্মু কল দিয়েছে। হ্যাঁ আম্মু, বলো। তোরা কি আজকেই চলে আসবি? হ্যাঁ, এই তো একটু পরে আমরা রওনা দিচ্ছি। তোর অনিমা খালা তোকে একটা প্যাকেট দেবে, সেটা নিয়ে আসিস তো। কিসের প্যাকেট আম্মু? তো নিয়ে আসতে সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো বলেই কলটা কেটে দেই। মায়াকে উদ্দেশ্য করে বলি, আমি না খালার বাসা থেকে আসছি, হ্যাঁ, তারপর আমরা রওনা দেব। আমি মাথা নাড়তেই আবির চলে যায়। একটু পর একটা প্যাকেট হাতে করে চলে আসে। এরপর দুজন রওনা দেই ঢাকার উদ্দেশ্যে। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর এসে পৌঁছাই বাসায়। বাসায় এসে আব্বু আম্মুকে সালাম করি। আম্মু আমার 2 গালে হাত রেখে বলে, কেমন কাটলো গ্রামের বাড়িতে? খুব ভালো মা। আর সত্যি বলতে গ্রামের পরিবেশ এতটা ভালো, খারাপ লাগার কারণই নেই। যা বলছিস, গ্রামের গাছগাছালি, রাস্তাঘাটের মানুষ, সব কিছু এতই সুন্দর আর ভালো, আর মন ভালো না হয়ে পারবে না। আচ্ছা, অনেকটা পথ জার্নি করে এসেছিস, জাগে ফ্রেশ হয়ে রেস্ট কর। মাথা নেড়ে দুজন চলে আসি রুমে।
ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ি, সাথে সাথেই হারিয়ে যাই ঘুমের দেশে। রুমে বসে অফিসের কিছু ফাইল দেখছিলাম, তখনই কানে ভেসে আসে এশার আজান। তাই ফাইলটা বন্ধ করে মায়ার কাছে এসে বলি, এশার আজান দিচ্ছে, নামাজ পড়বে না? হ্যাঁ পড়বো। আপনি কি বাসায় নামাজ পড়বেন না মসজিদে যাবেন? ভাবছিলাম আজ দুজন একসাথে নামাজ পড়ি, কাল থেকে মসজিদে যাব। আমি মাথা নেড়ে গিয়ে অজু করে নেই, এরপর আবিরও গিয়ে অজু করে আসে, এরপর দুজন একসাথে এশার নামাজ পড়ে নেই। আবিরকে ডাকতে এসে যেটা দেখি আমি তো পুরোই অবাক। আবির আর মায়া একসাথে নামাজ পড়ছে। যে ছেলেকে কখনো জুম্মার নামাজ ছাড়া নামাজেই পড়তে দেখিনি, সে আজ এশার নামাজ পড়ছে। এসব কিছুই যে মায়ার জন্যই হয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। মনটা আনন্দে ভরে যায় এখন এমন দৃশ্য দেখে। কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে আসি নিচে। নামাজ শেষ করে দুজন একসাথে নিচে চলে আসি। খাবার খেয়ে কিছু সময় আব্বু আম্মুর সাথে গল্প করে চলে আসি আবার রুমে। মায়া আর আমি দুজন পাশাপাশি শুয়ে আছি। কালকে কি অফিসে যাবেন? যাব। জানো ভাইয়া, আমিও এমন করেই সত্যকারের ভালোবাসা চেয়েছি, যে আমার জন্য পুরো পৃথিবীর জন্য লড়তে পারে। এমন একজন হোক যে আমাকে সত্যের রাস্তায় নিয়ে আসবে। হাজারটা মেয়ের প্রয়োজন নেই আমার, একজন মেয়ের মতো মেয়ে হলেই হয়ে যায় আমার। আর তুমি হলো সেই মেয়েটা যে আমার জীবনকে নতুন করে সাজিয়ে দিয়েছ। একটা কথা জানেন তো, যে থাকার সে যাই হোক থেকে যাবে, আর যে না থাকার সে ছোট ছোট বিষয়কে ইস্যু করে চলে যাবে। ভালোবাসার সম্পর্কে ঝগড়া ঝামেলা হবেই, কিন্তু দিন শেষে দুজন দুজনেরই থাকবে। আপনি আমাকে সারা জীবন আপনার বুকে রেখে দিন, আমি আর কোথাও যেতে চাই না। আমি মায়াকে এক টানে আমার বুকের ওপর নিয়ে নেই। দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছি। একটু পর মায়ার কপালে একটা চুমু দিতেই মায়া চোখ বন্ধ করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। একটু পর মায়া আমার নাকের উপর নাক দিয়ে স্লাইড করতে করতে বলে, তোমাকে চেয়েছি, শুধু তোমাকেই চাইবো সারা জীবন। কথা দিলাম, এই কথা সারা জীবন রাখবো। এই জনমে পরজনমে শুধু তোমার হয়েই থাকবো। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোমাকে বুঝতে না পেরে যেই কষ্ট দিয়েছি এতদিন, এখন থেকে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে সেই কষ্ট দূর করে দেব। সারা জীবন তোমাকে ভালোবেসে যাব, যতদিন আমার নিঃশ্বাস চলবে। একে অপরের শক্ত করে জড়িয়ে ধরি। একটু পর আবির আমার ঠোঁটে ওর ঠোঁট ছোঁয়ায়, পুরো শরীরে কম্পন বয়ে যায়। আর শক্ত করে আবিরকে জড়িয়ে ধরি। একে অপরের ঠোঁটে পাগলের মতো চুমু দিতে থাকি। একটু পর আবির আমার উপরে উঠে আমার ঘাড়ে গলায় চুমু দিতে থাকে। ধীরে ধীরে দুজন একে অপরের সাথে মিশে যেতে থাকি। এই যে ভাইজানেরা আর আপমনিরা, হ্যাঁ এখনো কান পেতে আছেন নিশ্চয়ই। আরও কি শুনতে চান? লজ্জা করবে তো এর পরের কথা শুনলে। আমাদের আবার লজ্জা করছে বলতে। আজকের মতো শাটার ডাউন, দোকান বন্ধ। ভালো থাকুন, টাটা, বাই বাই।